ডক্টর জাহিদুর রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি মাত্র 1.5 বছর আগে বলেছিলেন তিনি দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন সেটি শুনতে চান। বলেছিলেন তারেক রহমানের মতো শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। 1.5 বছরের ব্যবধানে তারেক রহমানের সরকার আমলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে, তখন ডক্টর জাহেদ বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে দিচ্ছেন আদালতে নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করে দিয়ে। যদিও আদালতের নিষেধাজ্ঞাটি হিংসাত্মক বক্তব্য প্রচারের ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে সরকার কি এমন চাপে পড়লো যে কারণে 1.5 বছর আগের নীতি বা বক্তব্য থেকে সরে আসলো? কি প্রয়োজন পড়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা আরোপের? গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকার আমলেও শেখ হাসিনা বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্যে সেটার প্রমাণও মিলছে। প্রশ্ন হলো, সরকার কিভাবে এই ট্রেন্ড ঠেকাবে? আবার দেখা যাচ্ছে 1.5 বছরের বেশি সময় আগে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়ায় ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন মিলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। প্রশ্ন হলো, এই যে সেনাবাহিনীর একটু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ শেষ, এখন কি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে নতুন করে মেয়াদ বাড়াবে? 29 জুন এনডিটিভিতে শেখ হাসিনা একটি বড় সড়ো সাক্ষাৎকার ছাপা হয়। এনডিটিভির বরাত দিয়ে প্রথমে কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা প্রথমবারের মতো বলেছেন মৃত্যুদণ্ড, মামলা, দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সহ যত বাধাই থাকুক তিনি 2026 সালের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভির বরাত দিয়ে এই সাক্ষাৎকারটি ছাপা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপিতে। রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব বেশি গুরুত্বপূর্ণ সংবাদ না হলে অন্য দেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কোনো খবর প্রকাশ করে না। বাংলাদেশের নির্বাচনের আগে যখন ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, তখন রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিজেরাই শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু এবার এনডিটিভির প্রকাশ করা সাক্ষাৎকারটি রয়টার্স শুধু প্রকাশই করেনি, একদিনের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব ফেসবুক পেজে 2 বার পোস্ট করেছে খবরটি। রয়টার্স ও এএফপিতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে 33টি দেশের 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সাম্প্রতিক সময় ঈদ উল আজহায় বাংলাদেশের মহিষ ট্রাম্পের খবর এতটা বিশ্ব মিডিয়াগুলোতে প্রচার হতে দেখা গিয়েছিল। গত 2 দিন ধরে বাংলাদেশের জনপরিসরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অতীতে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হলেও এতটা ব্যাপকভাবে আলোচনা হতে দেখা যায়নি। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারেন সে সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন টাইম ম্যাগাজিনের এডিটর এড লার্স চার্লি ক্যাম্পবেল। 2024 সালের 3রা অক্টোবর টাইম ম্যাগাজিনে প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনার। শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 2 মাসের মধ্যে তিনি শেখ হাসিনার ফেরার আভাস দেয়, তখন বিষয়টা অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিল। কিন্তু এখন যেভাবে শেখ হাসিনার ফেরার আলোচনা সবখানে উঠেছে, তাতে টাইম ম্যাগাজিনের ইঙ্গিতগুলো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সেই নিবন্ধে চার্লি ক্যাম্পবেল যেসব কারণে শেখ হাসিনা ফিরতে পারেন বলে উল্লেখ করেছিলেন, 2 বছরের মধ্যে সেই কারণগুলো বেশ ভালোভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সে নিবন্ধে চার্লি ক্যাম্পবেল বলেছিলেন, ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে শেখ হাসিনা ফিরতে পারেন। তিনি ইঙ্গিতও দিয়েছিলেন ইউনূসের সরকার কিভাবে ব্যর্থ হবেন। হাম থেকে মব সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটি সবার কাছে স্পষ্ট। টাইম ম্যাগাজিনের সেই নিবন্ধে শেখ হাসিনার ফেরার ব্যাপারে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বক্তব্য প্রকাশিত হয়েছিল। কুগেলম্যান তখন বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। তিনি বলেছিলেন, দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে
কখনোই বাতিলের খাতায় ফেলতে পারবে না। যদিও এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হওয়ার পর মাইকেল কুগেলম্যানের একটি উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে, যেখানে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন না শেখ হাসিনা ফিরতে পারবেন। অবশ্য 2024 সালের 19শে জানুয়ারি এই মাইকেল কুগেলম্যান নিজের কলামে বলেছিলেন বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ পারদর্শী শেখ হাসিনা। বাংলাদেশে এখন শেখ হাসিনার ফেরার স্পষ্ট ঘোষণা নিয়ে যে আলোচনা, সেখানে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কিংবা তার দলের এই বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগের দক্ষতায় কি কাজ করছে। বিশেষ করে গত 9 মে থেকে শেখ হাসিনা যতগুলো মিডিয়াতে ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তার সব কটিতে তিনি বলেছেন তিনি ও তার দলের নেতারা ফেরার ব্যাপারে নীরবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক মহলে। এক ধরনের ওপেন সিক্রেট আলোচনা আছে, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু শক্তিশালী দেশ এক্ষেত্রে একমত হলেই পরিস্থিতির নাটকীয় মোড় দেখা দিতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে ঠেকিয়ে রাখা হচ্ছে, বিনা বিচারে ও হেফাজতে নির্যাতনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন ব্যক্তিরা অবাধে মিছিল ও সমাবেশ করছে। এসব কারণে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরাশক্তিগুলোর নজর এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। তবে পর্দার আড়ালের এসব আলোচনার খবর জনসমক্ষে না আসলেও শেখ হাসিনাকে নিয়ে খবরের ছড়াছড়ি পড়ে গেছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 2 দিনে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম দিয়ে বেশি সার্চ করা হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলেও আলোচনা হয়েছে। অবশ্য শেখ হাসিনার বক্তব্য খণ্ডানোর চেয়ে তার বক্তব্য প্রচার কিভাবে ঠেকানো যায় সেই দিকেই সরকার নজর বেশি বলে মনে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমে এনডিটিভিতে প্রচারিত শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ করেনি। তারপরও মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ বা প্রচারের বিষয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে। জাহিদুর রহমান দাবি করেছেন শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা আদালতের নির্দেশনার পরিপন্থী, তাই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সংবাদ মাধ্যমের এ ধরনের প্রচার থেকে বিরত থাকা উচিত বলে তিনি মনে করেন। আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে জাহিদুর রহমানের বক্তব্য পুরোপুরি ঠিক নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এই বিতর্ক প্রথম উঠেছিল ইনু সরকার আমলে। 2024 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিলেন সেটি ছিল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা। অর্থাৎ বক্তব্য নয়, শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তখন বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে। আবার ওই বছরের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন। আদালতের নিষেধাজ্ঞার ভয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম তা প্রচার করেনি, কিন্তু দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে শেখ হাসিনার ওই বক্তব্য ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। দর্শক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তখনকার ওই নিষেধাজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে ডয়েচে ভেলে বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল 2024 সালের 9 ডিসেম্বর। ওই প্রতিবেদনে বড়সড় মন্তব্য ছাপা হয়েছিল ডক্টর জাহিদুর রহমানের, যিনি এখন তারেক রহমানের উপদেষ্টা। দেখে আসি তিনি তখন কি বলেছিলেন। ডয়েচে ভেলে বাংলার ওই প্রতিবেদনটিতে হুবহু ছাপা হয়েছিল এভাবে: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমানের কথা। শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিলেন গতকাল রবিবার, সেটা কি আমরা শুনিনি? আমরা শুনেছি। ফলে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায় না, কোনো না কোনোভাবে পৌঁছে যায়। ডক্টর জাহিদুর রহমান তখন বলেছিলেন শেখ হাসিনার পতনের পর তিনি একটা পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তিনি ভারতে বসে কি বলতে চাইছেন তা বুঝতে চান, শুনতে চান। শেখ হাসিনার বক্তব্যে তাই নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নেই, প্রয়োজন নাই। অথচ মাত্র 1.5 বছরের ব্যবধানে ডক্টর জাহিদুর রহমান ক্ষমতায় বসে এখন বলছেন শেখ হাসিনার বক্তব্য মিডিয়াতে প্রচার করা যাবে না।
প্রশ্ন হলো, ইউনূসের আমলে যদি শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর প্রয়োজন না হয়, বিএনপি আমলে কেন ঠেকানোর প্রয়োজন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না। আগে তারেক রহমানের বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। তারা মনে করেন এমন নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বাংলাদেশি মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হবে। বরং নিষেধাজ্ঞার কারণে তার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে বলেও মনে করেন তারা। শেখ হাসিনা সরকারের সময় 2015 সালের 6 জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা তখন তেমন কাজে আসেনি বলে মনে করেন তারা। তারেক রহমানের উপর সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট প্রত্যাহার করা হয়। একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার এমন সময়সীমা ঘোষণায় শুধু সরকারের শীর্ষ মহল নয়, কূটনৈতিক পাড়ায় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। সরকারের একটি সূত্র বলছে, শেখ হাসিনা নেহাতি দলকে চাঙ্গা করা কিংবা বলার জন্য বলতে গিয়ে দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেননি। সেটি হলে তিনি এর আগেও এটি বলতে পারতেন, কিন্তু তিনি সেটি বলেননি। আবার অতীতে যেমন শেখ হাসিনা বক্তব্যের জন্য ভারতের উপর দোষ চাপানো হতো, সেটিও এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। এখানে পর্দার আড়ালে এমন কিছু আলোচনা হয়েছে এবং তা চলমান আছে, যেগুলোর ফলাফল দৃশ্যমান হতে শুরু করেছে। এর মধ্যে খবর হলো, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 1 জুলাই দেশব্যাপী ব্যাপক আকারে মিছিল ও শোডাউনের ঘোষণা দিয়ে রেখেছে আগেই। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে ব্যারাক থেকে সেনাবাহিনীকে ফেরত আনতে হয়েছিল সরকারকে, কিন্তু সেটির মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যদি বড় আকারে শোডাউন শুরু করে, তাহলে কি সরকার সেনা মোতায়েনের মেয়াদ বাড়াবে? তুরাগ ট্র্যাজেডির কারণে এমনিতেই পুলিশ বাহিনী বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ না বাড়ালে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে?